সভাপতি, জয়েন্ট ফ্রম এগেনিস্ট এনআরসির নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী সাথীবৃন্দ, আমরা জানি যে আজ 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। গোটা ভারতবর্ষ জুড়ে আজ গণতন্ত্রের উৎসব উদযাপিত হচ্ছে। শুধু গণতন্ত্রের উৎসব উদযাপিত হতে আমরা দেখছি না, আজকে একই সঙ্গে আমরা দেখছি গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম আজ গোটা ভারতবর্ষ জুড়ে। একটু আগে পূর্ববর্তী বক্তা বললেন আজকের দিল্লির পরিস্থিতি, লক্ষ লক্ষ কৃষক গণতন্ত্র রক্ষার দাবিতে, কৃষকের অধিকার রক্ষার দাবিতে দিল্লির রাজপথে নেমে এসেছে। এই কন্ট্রাস্ট, এই বৈপরীত্য, এটাই আজকের ভারতবর্ষের পক্ষে এক চরম সত্য। আজকের দিনে আমরা জানি 72 বছর আগে এই দিনে সংবিধান জাতির উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। সেই সংবিধান যা রচনা করেছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। দুঃখের বিষয় আজকে সেই সংবিধানকেও লোপাট করার একটা চেষ্টা চলছে। বাবা সাহেবকে অপমানিত তো করা হয়েছেই। এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের ভিত্তিকে যিনি মজবুত করেছিলেন, গণতন্ত্র কোন পথে এগিয়ে যাবে তার দিশা যিনি দেখিয়েছিলেন, তাকে বারবার অপমানিত হতে হয়েছে। আজকে মূল শিকড় ধরে টান দেবার একটা চেষ্টা চলছে, সংবিধান থেকে উপড়ে ফেলার চেষ্টা চলছে। সুতরাং আজকে গণতন্ত্র উদযাপনের এই দিনে আমাদের শপথ নিতে হচ্ছে গণতন্ত্র রক্ষার জন্যে। আমাদের পথে নেমে আসতে হচ্ছে, যা এই জয়েন্ট ফ্রম এগেনিস্ট এনআরসি এই মঞ্চ থেকে আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে অনুরোধ করা হয়েছে এনআরসি এবং সিএ এই সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি প্রথমেই বলবো, আপনারা যে নাগরিকপন্থী বিরোধী সংগ্রাম গড়ে তুলেছেন, এটা হয়তো 1 বছর আগে অনেকের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, এটা কি ঠিক? কিন্তু আজকে আর কেউ নয়, আসামের যে বিজেপি গভর্নমেন্ট, যারা এই এনআরসি চালু করার জন্যে দীর্ঘদিন ধরে সুপারিশ করে আসছিল এবং প্রায় 3 বছর ধরে এই তালিকা তৈরির জন্যে যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজকে তারাই দাবি করছে এই এনআরসি চাই না। অর্থাৎ আসামে যে এনআরসি তৈরি হয়েছে তাকে বাতিল করার জন্য দাবি করছে আসাম গভর্নমেন্ট, আসামের বিজেপি, তার সমর্থক, তার কর্মীরা। সুতরাং এনআরসি বিরোধী যে আন্দোলন আমরা গড়ে তুলেছি তা যে যথার্থ এবং সত্য, এবং তাই যে প্রকৃত ভারতবর্ষের যে আগামী দিনে যে বিপদের দিকে, মানুষকে যে হয়রানির দিকে, গণতন্ত্র হত্যা করার দিকে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এই সংগ্রাম, এই আন্দোলন একটি সঠিক পদক্ষেপ। সিএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। আমি এক কথায় বলতে পারি, এটা হচ্ছে একটি বিশাল ধাপ্পা। এই যে নাগরিকত্ব আইন, এটা জাতির সঙ্গে প্রতারণা, ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে প্রতারণা।
আমরা এমন কখনো দেখিনি গোটা পৃথিবীতে যে নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলেন সেই নাগরিকদেরই বেনাগরিক করার জন্য সংসদে আইন পাশ করছেন এবং যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছেন। এরকম অদ্ভুত কর্মকাণ্ড গোটা পৃথিবীতে দেখা যাবে কিনা সন্দেহ। কেন ধাপ্পা বলছি? অন্তত 10টা ধাপ্পা খুঁজে এক্ষুনি বলা যায়, সব আমি বলবো না, আপনারাও নিশ্চয়ই অনেকগুলো ধাপ্পা খুঁজে বার করতে পারবেন। আমি শুধু কয়েকটি কথা বলব। প্রথম ধাপ্পাটা হচ্ছে, এরা বলেছিলেন যে গত 70 বছরে নাকি এই ভারতবর্ষে যারা উদ্বাস্তু হয়ে এসছেন, শরণার্থী হয়ে এসছেন, তাদের জন্যে কোনো নাগরিকত্ব আইন তৈরি হয়নি। এবং তারা দাবি করলেন তারা নাগরিকত্ব দেবেন, অর্থাৎ তাদের দাবি তারা নাগরিকত্ব দেবেন। আসলে তারা যেটা করলেন এটা কি ধাপ্পা? তারা যেটি করলেন, তারা যদি বলতেন নাগরিকত্ব দেবার আইন নয়, নাগরিকত্ব হরণ করার আইন, তাহলে যথার্থ হতো। অর্থাৎ তারা যেটা করলেন সেটা নাগরিকত্ব হরণ আইন। আমি একদম 2003-এর দিকে আমি আপনাদের অঙ্গুলি নির্দেশ করব। আপনারা 2003-এর যে নাগরিকত্ব আইন, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি যাদের পদাঙ্ক অনুসরণ করছেন, আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহজি, কি ছিল সেই আইনে? আপনারা সেটা এতদিনে জেনে গেছেন। সেই আইনের প্রধান কথাটি ছিল যে যারা উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ভারতবর্ষে এসেছেন তারা সকলেই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। তারা কিন্তু কোনো তারিখ নির্দিষ্ট করে দিয়ে বলেননি। তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব আইন অনুসারে দাঁড়ায় 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে এসেছেন উইদাউট ভ্যালিড ডকুমেন্টস, তারা প্রত্যেকেই বেনাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে তারা যে বললেন আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আনছি, সেটা একটু ধাপ্পা হয়ে দাঁড়ালো। আসলে দাঁড়ালো তাদের সবাইকে, এখানে কিন্তু তারা কোনো ধর্মীয় ভেদাভেদ করেননি, সবাইকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, সবাইকেই তারা বেনাগরিক ঘোষণা করে দিলেন 2003-এর আইন। বললেন এক, করলেন আর এক। এরপরে যদি আসি 2019-এর আইন, সেখানে তারা বললেন যেই তো আমরা 2003-এর আইনে কে আরেকটু আধুনিক করছে, সময় উপযোগী করছে, এবং এতে সবার নাগরিকত্ব নিশ্চিত। কি করলেন তারা? সেই 2019-এর আইনে আপনারা খেয়াল করে দেখুন, তার মধ্যে দুটো পয়েন্ট জুড়ে দিলেন। আমি বলি গোপন মাইন, যুদ্ধক্ষেত্রে যেমন মাইন পোতা হয় না, শত্রুদের ধ্বংস করার জন্য মাটির নিচে গোপনে মাইন পুঁতে রাখা হয়, তার উপরে পা পড়লেই আপনি জানতেও পারবেন না যে আপনার মৃত্যু সেখানে অপেক্ষা করছে। তেমনি ওর মধ্যে দুটো শর্ত দেওয়া আছে। একটি হচ্ছে বিদেশি আইন এবং পাসপোর্ট আইন, যাতে বলা হয়েছে যে যারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে এদেশে এসে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে ওই দুটো আইনে। এবারে এই আইনের মধ্যে ওই দুটো গোপন মাইন পেতে দেওয়ার ফলে কি হয়েছে, এই যে কোটি কোটি নাগরিক যারা শরণার্থী দেশ ভাগের বলি হয়ে যারা এসেছিলেন, তারা তো কেউ এখানে ভিসা করে আসেননি, পাসপোর্ট করে আসেননি, তারা তো শূন্য হাতে এসেছিলেন।
তারা ভারত সরকারের কাছে কখনো আবেদন করেননি, তাহলে তারা ছাড়ও পাননি। তো যারা ছাড় পাননি তারা এই আইনের সুবিধা কিভাবে পাবেন? তার কোনো জবাব নেই। জবাব নেই বলেই আজকে 13 মাস পার হয়ে গেছে, তারা এখনো রুলস জারি করতে পারছেন না। অদ্ভুত ব্যাপার। 2003-এর নাগরিকত্ব আইন যেদিন পাশ হয় তার 1 সপ্তাহের মধ্যে রুলস জারি হয়েছিল, আর 13 মাস পার হয়ে গেল, এরা এখনো রুল জারি করতে পারছেন না। কারণ হিসেবে কি বলছেন? বলছেন যে এই যে করোনা মহামারী, তো আরেকটি ধাপ্পা। করোনা মহামারীর জন্য নাকি দিল্লির অফিসে বসে যে রুল জারি করলে হতে পারে সে রুল জারি করা যাচ্ছে না, সব কাজ করা যাচ্ছে, আর অনেক আইন করা গেছে। মানুষের কণ্ঠরোধ করা যাচ্ছে, মানুষের অধিকার হরণ করা যাচ্ছে, কিন্তু একটা রুলস নাকি জারি করা যাচ্ছে না। একটার পর একটা ধাপ্পা চলছে। সম্প্রতি আবার আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, আমরা শুনতে পাচ্ছি ঠাকুরনগরে আসবেন। এসে তিনি নাকি মতুয়াদের যে এই নাগরিকত্ব আইনের ফলে যে মতুয়ারা নাগরিকত্ব পাবেন সেইটা তিনি বুঝিয়ে বলবেন। এটি হচ্ছে আর একটি ধাপ্পা। আপনারা যারা এই আইন পড়েছেন আপনারা দেখেছেন এখানে কোথাও মতুয়ার উল্লেখ আছে? কোথাও মতুয়ার উল্লেখ নেই। তাহলে মতুয়ারা কি করে এই আইনের ফলে নাগরিকত্ব পাবেন? আরেকটি ধাপ্পা। অসংখ্য ধাপ্পা দিয়ে গড়া হচ্ছে এই নাগরিকত্ব আইন, এবং যেটা হয়েছে এই নাগরিকত্ব আইন দিয়ে তারা আমাদের মধ্যে, এই দেশের নাগরিকদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দিয়েছে। হিন্দু এবং মুসলমানের মধ্যে, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিয়ানদের সঙ্গে মুসলমানদের আলাদা করে দিয়েছেন। তারা ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষদের এটা বোঝাতে চেষ্টা করছেন যে 3টি দেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেখান থেকে যারা ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাবার জন্য এই আইন। অখণ্ড ভারতবর্ষের মধ্যে আজকে বাংলাদেশ এবং পাকিস্তান ছিল, আফগানিস্তান কি করে জুড়লো আমরা জানি না। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে এর ফলে যে এনআরসি হবে, সেই এনআরসিতে কিন্তু যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে গত 70 বছর ধরে এখানে এসছেন, তাদেরই শুধু পরীক্ষার সামনে পড়তে হবে না, গোটা ভারতবর্ষের মানুষকে নাগরিকত্বের পরীক্ষায় বসতে হবে। এটা ভাবুন, বলা হচ্ছে যারা নাগরিক এদেশে এখনো হননি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। অথচ এনপিআর যখন হবে গোটা ভারতবর্ষের মানুষকে নাগরিকত্বের পরীক্ষায় পাশ করতে হবে। এটা অদ্ভুত ব্যাপার। অর্থাৎ এরা যা বলছেন সম্পূর্ণ অন্য অর্থ বা অন্য উদ্দেশ্য তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এটা আরেকটা জিনিস দেখাবো, সেটাও একটা ধাপ্পা। এরা বলছেন যে এই 3টি দেশে 6টি সম্প্রদায়ের মানুষ, তাদের প্রতি নাকি তাদের জন্য প্রচুর দরদ এবং প্রচুর ভালোবাসা, সেই জন্যে তারা এই আইন নিয়ে আসছেন। তাদের নাকি কেউ কোনো দিন দেখেনি, সব ভ্রান্ত কথা। এদেশের নাগরিকত্ব আইন ছিল, তাতে মানুষ আবেদন করলে নাগরিকত্ব পেয়েছেন,
তারা সেটাকে অস্বীকার করতে চান। তো এখন যেটা বলছেন কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই যে ভালোবাসা, সেই যে দরদ, আশ্চর্যজনকভাবে তারও একটা এক্সপায়ারি ডেট আছে। আপনি ওষুধ কিনতে যান কি কোনো একটা জিনিস কিনতে যান, যেমন তার একটা এক্সপায়ারি ডেট আছে, তাদের এই ভালোবাসারও, এই সহানুভূতিরও একটা এক্সপায়ারি ডেট আছে। এটা কখনো হয়? মানুষের প্রতি মানুষের সহানুভূতি, তার কোনো এক্সপায়ারি ডেট আছে? এদের আছে। কি সেটা? এরা বললেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে এসে পৌঁছেছেন তারাই শুধুমাত্র এই নাগরিকত্বের সুবিধা পাবেন, অথবা তারা আর বেনাগরিক বলে ঘোষিত হবেন না। তো তারপরে আপনি কি গ্যারান্টি দিয়েছেন যে তারপরে কোনো উৎপীড়ন ঘটবে না কারুর, কিংবা তারপরে কেউ এখানে নাগরিকত্বের জন্য আবেদন করবে না, কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান? তাহলে আপনার ভালোবাসা 2014 সালের 31শে ডিসেম্বরে এসে এক্সপায়ার করছে। এটা কি ভালোবাসা? এটাও আর একটা ধাপ্পা, আর একটা ধান্দা। তা আমি দীর্ঘ করতে চাই না। বলতে গেলে প্রতি পদে পদে ধাপ্পাবাজি, এবং এই ধাপ্পাবাজিকে চিনতে হবে, কারণ এরা আসলে কৌশলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, গোটা ভারতবর্ষের নাগরিকদের মনে একটা সন্ত্রাস তৈরি করতে চাইছে, এবং নাগরিককে বেনাগরিক করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দিতে চাইছে, এবং কর্পোরেট সংস্থার জন্য সস্তায় শ্রমিক সরবরাহ করতে চাইছে। অন্য কোনো উদ্দেশ্য এদের নেই। সেই জন্যে আজকে 26শে জানুয়ারি গণতন্ত্র প্রতিষ্ঠার দিবসে আমাদের শপথ গ্রহণ করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র আজ আক্রান্ত, ভারতবর্ষের নাগরিক আজ আক্রান্ত। এই গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে এবং ভারতবর্ষের সমস্ত নাগরিককে আমাদের রক্ষা করতে হবে।